আজ শুনবেন অর্পিতা সরকারের লেখা গল্প মাস্টার মশাই। স্যার, আপনার জন্য একটু কোল্ড ড্রিঙ্কের ব্যবস্থা করি। হাত পা ছড়িয়ে সোফায় বসে রিল্যাক্স মুডে শুভময় রায় বলল। সে তো করবেই, সাথে আমাকে আগে বলো তো, এই বাংলোর এমন হাল কেন? নানা কাজের চাপে আসা হয় না বলে এমন হাল করে রাখবে? আর একটু লাক্সারি আশা করেছিলাম। সরকারি বাংলো বলে কথা, বাংলোটা কে দেখাশোনা করে? তাকে পাঠিও তো আমার কাছে। আচ্ছা শোনো, তোমাদের এখানে এখন আর বনমোরগ, হরিণ এসব পাওয়া যায়? বছর 5 আগে একবার যখন এসেছিলাম সরকারি কাজে, তখনকার কেয়ারটেকারটা বেশ ভালো বনমোরগের কষা খাইয়েছিল। লোকাল নেতা হাত জোর করে বললেন, স্যার, বিলাস তো এখন আর এই বাংলোয় চাকরি করে না। ওর হঠাৎই মাথার রোগ হলো, প্রায় পাগল হয়ে গেল, তাই ছাড়িয়ে দিয়েছিল। এখন আছে রামানন্দ, সেও ভালো রাঁধে স্যার। তবে এই গ্রামটা বড্ড গরিব স্যার, চাষের জল থাকে না। ঢালু পাথুরে জায়গা বলে জমিতে জল দাঁড়ায় না ভালো। উঁচু নিচু অনুর্বর মাটিতে ভালো চাষ হয় না। এদিকে খুব বেশি ঠান্ডা নয় বলে চা চাষও হয় না। ওদিকে ট্রান্সপোর্টের ব্যবস্থাও ভালো নয়, তাই শহর থেকে জিনিস আনতে গেলে বড্ড ঝামেলায় পড়তে হয়। তবুও স্যার, আপনি যে কদিন আছেন আমি নিশ্চয়ই আপ্রাণ চেষ্টা করব আপনার যত্নের। বলছে স্যার, এবার এই কাজডাঙ্গায় ঠিক কী কাজে এসেছেন? শুভময় আড়মোড়া ভেঙে বলল, সামনেই ভোট, একেবারে প্রচারে আসার আগে আর একবার মুখ দেখিয়ে যাওয়া ভালো। সঙ্গে এখানকার ফ্রেশ বাতাস প্রাণ ভরে নেব, এই আর কি। আর তোমরা লোকাল নেতারা কেমন জোট তৈরি করতে পেরেছ জনগণের মধ্যে, সেটাই দেখতে এলাম। আগে তো আমি জননেতা, তারপর মন্ত্রী, কিছু দায়িত্ব তো আমার রয়েই যায়। জনার্দন হাসি মুখে বলল, ভোট স্যার সবাই আপনাকেই দেবে, ও নিয়ে আপনি চিন্তা করবেন না। ভোটের 2 দিন আগে শুধু কয়েক পেটি মাল আর খাবার পাঠিয়ে দেবেন। গরিবদের নিয়ে এই এক সুবিধে স্যার, এরা বড্ড অল্পে সন্তুষ্ট হয়ে যায়। একদিন ভরপেট খেলে আর প্রতিশ্রুতি পেলে ভোট অন্য কোনো চিহ্নে পড়বেই না, সব গিয়ে ওই ঘোড়া চিহ্নেই পড়বে। শুভময় মনে মনে ভাবল, কৃষিমন্ত্রী সিটটাতে সন্তুষ্ট থাকতে হয়েছে 5-5টা বছর। এবার খুব ইচ্ছে শিক্ষামন্ত্রী হওয়ার। শিক্ষামন্ত্রীর একটা স্ট্যাটাস আছে। তাছাড়া শিক্ষা এখন সবথেকে পপুলার বিজনেস হওয়ার জন্য এই খাতে টাকাও বেশি আসে। জনার্দন হাত জোর করে বলল, স্যার, এবারে আমাকে কিন্তু ব্লক কমিটির সেক্রেটারি করে দিতে হবে। শুভময় হাত তুলে বলল, হবে হবে। এখন তোমার রামানন্দকে একটু কড়া করে চা করতে বলো দেখি। আর এ গ্রামে কত গরিব সেসব আমায় বোঝাতে এসো না দয়া করে। ভুলে যাচ্ছ কেন, আমি এ গ্রামেরই ছেলে, এটা আমার জন্মস্থান। আরে, গাঁয়ের ছেলেকে ভোট না দিয়ে পাবলিক যাবে কোথায়? আফটার অল বেশিরভাগ মানুষ আদপে সেন্টিমেন্টাল হয়। স্যার, আপনাদের বাড়িটা তো ওই ঘোষালরা কিনে নিয়েছিল, যাবেন নাকি ওদিকে? শুভময় দাঁত খিচিয়ে বলল, নস্টালজিয়া আমার নেই। অজগাঁয়ের দুকুঠুরি ঘরের প্রতি আমার কোনো মায়া নেই। সত্যি বলতে কি, মায়েরও নেই। বাবার অবশ্য একটু ছিল, মারা যাবার আগে একবার আসতে চেয়েছিল কাশডাঙ্গায়, কিন্তু কলকাতার নামি নার্সিংহোম থেকে আর টানাটানি করতে চাইনি। রামানন্দ চা আর গরম চপ হাতে দাঁড়িয়ে বলল, নমস্তে সাহেব, আপনার চা। রামানন্দ পরিষ্কার বাংলায় 2-4টে হিন্দি কেন ঢোকাচ্ছে বোঝার চেষ্টা না করে চায়ের কাপটা হাতে নিল। ধুমায়িত চায়ে চুমুক দিতেই মেজাজটা ফুরফুর হয়ে গেল শুভময়ের। চপে কামড় দিয়েই বলল, বাহ, বেশ ভালো বানিয়েছে তো। সন্ধ্যাবেলায় হুইস্কির বোতল খুলতেই রামানন্দ চিকেন পকোড়া বানিয়ে এনে সামনে ধরল। শুভময়ের নিজেকে বেশ ফ্রি ফ্রি লাগছিল। বাংলায় কি যেন বলে, সেই উন্মুক্ত বিহঙ্গ টাইপ। সত্যি বলতে কি, কলকাতায় থাকলেই রোহিণীর ওই একঘেয়ে মুখ, সৌভিকের অকারণে বড় বড় কথা, আর মায়ের স্মৃতিচারণ, নয়তো পলিটিক্সের ল্যাং মারামারি। বড্ড ক্লিশে হয়ে যাচ্ছিল জীবনটা। কাশডাঙ্গার সবুজে পলিউশন নেই, তাই রান্নার স্বাদ এত বেশি। রোহিণী দিনরাত স্বামীকে সন্দেহ করে যাচ্ছে। সন্দেহ করে করে শুভময়ের জীবনটা অতিষ্ঠ করে দিয়েছে। কতবার বুঝিয়েছে, বয়সটা প্রায় 45 পার হয়ে গেল, আর ওসব সন্দেহ করতে নেই। সৌভিক গত বছর মাধ্যমিক দিয়েছে,
তারপরেও রোহিণীর নজরদারি কমেনি। শুভময়ের ভীষণ বিরক্ত লাগে নিজের স্ত্রীকে। সত্যি বলতে কি, পুরুষ মানুষের একটু আধটু যদি দোষ থেকেও থাকে, তাতে ওর এত কি? আরে মন্ত্রীর বউ, সরকারি গাড়িতে ঘুরছিস, ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছিস, গয়না শাড়ি ফরেন ট্যুর সব পাওয়ার পরও স্বামীর সোহাগ পেতেই হবে। আজব লাগে মায়ের শুভময়ের। অথচ যখন কেরানির চাকরি করত, তখন ওই রোহিণীই বলেছে এই কটা টাকায় বড্ড টানাটানি হয়। অফিস ইউনিয়নের লিডার ছিল শুভময়, তখন থেকেই ওর রাজনীতি করা। আগে এমএলএ ছিল 5 বছর, তার পরের বছর এক লাফে মন্ত্রী। শুভময়ের এখন সবসময় চিন্তা, আরও 5 বছর ওকে এই সিটে টিকে থাকতেই হবে। তাই ও রিস্ক নেয়নি, নিজের জন্মভূমি থেকেই দাঁড়িয়েছে। আর যাই হোক, কাশডাঙ্গা ওকে বিট্রে করবে না। বন মোরগের গন্ধ বেরোচ্ছে রান্নাঘর থেকে। মদের নেশাটা বেশ গাঢ় হয়েছে শুভময়ের। ঠিক সেই সময় রামানন্দ এসে হাত জোর করে বলল, সাহেব, আমি এবারে আসি, টেবিলে আপনার খাবার গুছিয়ে রেখেছি। শুভময় বিস্মিত চোখে তাকিয়ে বলল, কেন যাবে কেন? তুমি তো এই বাংলোর কেয়ারটেকার, তুমি সব সময় থাকবে এই বাংলোয়, তুমি কেন চলে যাচ্ছ? সিকিউরিটি কোথায় গেল? আরে জনার্দনই বা কোথায় গেল? রামানন্দ কাঁপা গলায় বলল, সাহেব, এই বাংলোতে তো সন্ধ্যের পর আর কেউ থাকতে চায় না। আসলে জায়গাটা খুব নিরিবিলি তো, টিলার ওপর বলেই হয়তো। শুভময় ঢেকুর তুলে বলল, তাতে কার কি? আমি তো মিনিস্টার, এখানে প্রেজেন্ট আছি। আমায় না জানিয়ে সরকারি বাংলো সিকিউরিটি কেয়ারটেকার চলে যায় কি করে? সব শালা চাকরি নট করে দেব। রামানন্দ আরও আস্তে করে বলল, সাহেব, আমার ছেলের বিমার আছে, আমাকে যেতেই হবে। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে প্রায় পালিয়ে গেল। শুভময় দেয়ালে আটকানো বিশাল স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। খেলার হাইলাইট চলছে, ইন্ডিয়া প্রায় জেতার মুখে। আহা, এই রোহিত বলে ছেলেটা তো বড় ভালো খেলছে। টলতে টলতেই খাবার টেবিলের দিকে এগোলো শুভময়। চিকেনের ঢাকা খুলে প্লেটে খানিকটা তুলে খানচারেক রুটি নিয়ে এসে বসলো টিভির সামনে। খেলার শেষটা দেখতেই হবে। কলকাতায় থাকতে তো খেলা দেখা প্রায় বন্ধই হয়ে গেছে নানা প্রেসারে। হঠাৎই খেয়াল হলো কেউ একজন লাঠি ঠুকে ঠুকে এগোচ্ছে শুভময়ের জানালার পাশ দিয়ে। কোনো বয়স্ক মানুষ বোধহয়, কিন্তু টিভি চলছে, এয়ার কন্ডিশন চলার কারণে সব বন্ধ। তবুও কেন লাঠির আওয়াজ এতটা তীব্র হয়ে উঠছে? লেগ পিসে কামড় দিতেই রোহিত একটা ছক্কা মারল। শুভময় নিজেই চিৎকার করে উঠল, জিও! এবারে লাঠির আওয়াজটা ওর একেবারে কানের পাশে। মনে হচ্ছে ঘরের মধ্যে কেউ একজন লাঠি ঠুকে ঠুকে চলাফেরা করছে। শুভময়ের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। কথা নেই বার্তা নেই, হঠাৎই এসির থেকে গরম হাওয়ার হলকানি নেমে এলো। এসিতে তখনও 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার সেট করা আছে। লাল আলোতে সংখ্যাটা চিনতে অসুবিধা হলো না। রোহিণী ঠিকই বলে, নেশা করলে শুভময়ের দিক বিদিক জ্ঞান থাকে না। কেমন একটা গা ছমছম করছে ওর। আবার সেই লাঠি ঠুকে ঠুকে হাঁটার শব্দটা হচ্ছে ওর চারপাশে, অথচ কেউ নেই। শুধু মনে হচ্ছে এই ঘরে আর একজনের নিঃশ্বাস পড়ছে। গুপ্ত শত্রু তো রাজনৈতিক ব্যক্তিত্বে থাকেই, কিন্তু এমন অশরীরী শত্রু বন্ধ ঘরে কোথা থেকে এলো? লাঠি ঠোকার আওয়াজটা ক্রমাগত বেড়েই চলেছে। কানে হেডফোন লাগিয়ে জোরে গান চালিয়ে দিল শুভময়। এখানে ঘরের মধ্যে ফোনের নেটওয়ার্কও থাকে না। বাইরের উঠোনের দক্ষিণ কোণে গেলে তবে নেটওয়ার্ক আসে। তবুও গাড়ির ড্রাইভারকে কল করার চেষ্টা করল শুভময়। নো নেটওয়ার্কে দেখে হাল ছেড়ে দিল। ড্রাইভার বোধহয় গ্যারেজের পাশের ঘরে শুয়েছে। এদিকে ইন্ডিয়া জিতে গেল বলে টিভির পর্দায় উচ্ছ্বাস, দর্শকদের হর্ষধ্বনি। কমেন্ট্রি বক্সে রোহিতের প্রশংসা করছেন শচীন তেন্ডুলকর। শুভময়ের কেমন যেন মনে হচ্ছে আজকের রাতটাই ওর শেষ রাত। লাঠির আওয়াজ আর ঘন নিঃশ্বাসের আওয়াজ ওর হেডফোনের মোহাম্মদ রফির গলাকে ছাপিয়ে আসছে। এসি দিয়ে গরম হাওয়া বেরোচ্ছে। বদ্ধ ঘরে দরদর করে ঘামছিল শুভময়। ঘন ঘন বেলের আওয়াজে ঘুমটা ভাঙল ওর। ধরপড় করে উঠে বসলো শুভময়। সোফার উপরে শুয়ে পড়েছিল ও রাতে। টেবিলে অর্ধভুক্ত খাবার, হুইস্কির গ্লাস সব ছড়ানো আছে। টিভিটা চলছে ফুল ভলিউমে। ঘরে টিউবে তীব্র আলো।
ঘড়ির দিকে তাকিয়ে দেখল 7টা বেজে গেছে। জানালার ফাঁক দিয়ে সকালের আলো উঁকি দিচ্ছে। চোখ দুটো ঘষে উঠে বসল শুভময়। ঘন ঘন বেলের আওয়াজ, আর কেউ একজন দরজায় ধাক্কা দিচ্ছে মনে হচ্ছে। কাল রাতের কথাগুলো মনে পড়ে গেল ওর। ছুটে গিয়ে দরজাটা খুলতেই রামানন্দ আর সিকিউরিটি দুজনে হুড়মুড় করে ঢুকে পড়ল ভিতরে। সাহেব, আপনি ঠিক আছেন তো? কতক্ষণ ধরে বেল বাজাচ্ছি। শুভময় কাল রাতের কথাগুলো বলতে গিয়েও থমকে গেল। রোহিণী রেগে গিয়ে বলে, ওসব ছাই ভস্য গিললে তো তোমার চেতনা লোপ পায়, ভুলভাল বকো। রোহিণীর ভয়ে কলকাতায় তো 1 পেগের বেশি খেতেই পারে না। কাল রাতে প্রায় 3 পেগ মতো খেয়ে ফেলেছিল। এখন বুঝতে পারছে ওই নেশার ঘোরেই অমন ভয় পেয়েছিল ও। এদের মতো অশিক্ষিত লোকের সামনে যদি নিজের দুর্বলতার কথা স্বীকার করে ফেলে শুভময়, তাহলে আর এরা মন্ত্রী বলে মানবে কখনো? এরাই গোটা কাশডাঙ্গায় রটিয়ে বেড়াবে। মন্ত্রী মশাই নিজেই ভিতুর ডিম, অন্যকে কি ভরসা দেবে? রামানন্দ আবার বলল, সাহেব, আপনার তবিয়ত ঠিক আছে তো? শুভময় ঘাড় নেড়ে বলল, ঠিক আছে, ঘুমিয়ে পড়েছিলাম। কড়া করে চা করে দাও, আর টিফিন বানাও। আমি 8টার মধ্যেই বেরোবো। এখানে তো আর শুধু খেতে আসেনি, কাজকর্ম করতে হবে। দলের কাজ না করলে কৈফিয়ত দিতে হবে দলকে। আদা দিয়ে চাটা খেয়ে আগের দিনের হ্যাংওভারটা একটু কাটলো। স্বাভাবিক ছন্দে পা ফেলে বাথরুমে ঢুকলো শুভময়। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করেই বেরোতে হবে ওকে। ভোটের প্রচারে এসেছে সেটা ভুলে গেলে চলবে না। এই প্রচারটা ঠিক ভোট দেবেন বলার জন্য নয়, জাস্ট নরম মাটি তৈরি করে যাওয়া, যাতে গাছ লাগানোর সময় আর বেগ পেতে না হয়। তাছাড়া কাশডাঙ্গার প্রাইমারি স্কুলের মাঠে আজ ওর বক্তৃতা আছে সকাল 10টা থেকে। তার আগেই এখানের পথে ঘাটে এদেরই একজন হয়ে একটু ঘুরে নিতে হবে, যেন মনে হয় ও মিনিস্টার হলেও এই গ্রামেরই ছেলে। সাদা পাঞ্জাবি আর পায়জামা পরে ব্রেকফাস্ট টেবিলে বসতেই জনার্দন আর ওর দলের কিছু মেম্বার এসে বাইরে দাঁড়ালো। শুভময় ইশারায় ওদের ওয়েট করতে বলল। আজ আর গাড়ি নয়, পায়ে হেঁটে যাবে এই পথটুকু। গাড়ি থেকে নামলে সাধারণ মানুষের মনে হবে ও বোধহয় সকলের ধরাছোঁয়ার বাইরে। এমনিতেই মিনিস্টার হবার পরে একবারই এসেছিল এই গ্রামে, তারপর আর তো আসাও হয়নি। আমোদগড় বিধানসভার প্রার্থী ও। শুধু কাশডাঙ্গা নিয়ে চললে তো হবে না, এমন কত গ্রাম আছে ওর আন্ডারে। রেডি হয়ে রাস্তায় নামতেই কাশডাঙ্গার মানুষ প্রণাম ঠুকে বলেছিল, স্যার, এবারে এ গ্রামের একটু উন্নতি করুন। আমরা খেতে পাই না ভরপেট। আমাদের ঘরের ছেলেমেয়েরা শহরে গিয়ে পড়তে পারে না। এই তো কয়েক বছর আগে মাস্টারের মেয়েটা শহরে পড়তে গিয়ে হারিয়ে গেল। আমাদের শিবুর ছেলেটা স্কুলে যেতে গিয়ে সাপের কামড়ে মরল। রাস্তাঘাট ভালো নয়, চাষে জল নেই। বাবু, এবারে অন্তত আমাদের একটু উপকার করুন। সব ভোট আপনাকে দেব। হাত তুলে নির্দিষ্ট কায়দায় শুভময় বলল, উপকার উন্নতি এসব করব বলেই তো এই গ্রামে আসা। এটা আমার জন্মভূমি। হাজার কাজের ভিড়েও তাই একে ভুলতে পারিনি। আচমকা মাঠের মধ্য দিয়ে ঘাসে ঢাকা পথে চলতে চলতেও হোঁচট খেল শুভময়। আছড়ে পড়ল মাটিতে। সাঙ্গপাঙ্গরা ব্যতিব্যস্ত হয়ে তুলতে এলো মন্ত্রীকে। সাদা পাঞ্জাবিতে ঘাসে সবজে কষ লেগে গেল। চোটও লাগলো পায়ের বুড়ো আঙুলে, হাতের চেটোতে। শুভময় রেগে গিয়েই বলল, কিসে একটা হোঁচট খেলাম যে জনার্দন? নিচে ওটা ঘাস চাপা ইঁট রাখা আছে কেন? পাশের দুজন শ্রমিক শ্রেণীর মানুষ মন্ত্রীর করুণা পাবার জন্যই হয়তো ঘাস চেঁচে সাফ করার জন্য কোদাল চালালো। এখানে বেশিরভাগই কৃষক শ্রেণীর মানুষ, তাই সবার হাতেই সকাল থেকে কোদাল কাস্তে ঘুরছে। জনার্দন বলল, স্যার, সামনের ওই বেদিটাতে বসুন, পায়ে একটু জল দিয়ে দিই। শুভময় তাকিয়েছিল কোদালের দিকে। সবুজ আগাছা ঘাস আর মাটি সরে যেতেই চোখে পড়ল একটা পাথরের চাই। শুভময় খুঁড়িয়ে খুঁড়িয়ে গিয়ে দাঁড়ালো ধূসর হয়ে যাওয়া পাথরের সামনে। জনার্দন, পাথরটাতে একটু জল ঢালো তো। কিছু একটা লেখা আছে মনে হচ্ছে। কোনো মন্দিরের ভগ্নাবশেষ নাকি? মনে মনে ভাবল, যদি তাই হয় তাহলে একটু পরে মিডিয়া আসবে ওর মিটিং কভার করতে। ওদের ফোন করে ডিরেক্ট এখানে ডেকে আনবে শুভময়। মিডিয়ার সামনেই বলবে ও প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে ওর দ্বারা। ব্যাপারটা ভাবতেই কেমন রোমাঞ্চ হচ্ছে ওর। শুভময় গম্ভীর গলায় বলল,
এ রাস্তায় তো দেখছি মানুষ চলাচল কম হয়। মাঠে ঘাসের আধিক্য দেখেই বুঝতে পারছি পুরনো মন্দিরের কিছু হলেও হতে পারে। জল ঢালো, পরিষ্কার করো। মন্ত্রীর আদেশ পেয়েই একজন দলের ছেলে এক বোতল জল ঢেলে হাতে করে ঘষে পরিষ্কার করতেই কালো অক্ষরে খোদাই করা লেখাটা স্পষ্ট হয়ে উঠল। শুভময় বিস্ফারিত চোখে তাকিয়ে দেখল পরিষ্কার অক্ষরে লেখা আছে, কাশডাঙ্গা গ্রামে 1 বছরের মধ্যে একটি সবজি মান্ডি হবে। উদ্বোধক কৃষি বিপণন মন্ত্রী শ্রী শুভময় রায়, সাল 2014। মন্ত্রী হওয়ার পরেই গ্রামে এসে শিলান্যাস করে গিয়েছিল নিজের হাতে। রীতিমতো ভুলে গিয়েছিল শুভময়। জনার্দন তাড়া দিয়ে বলল, স্যার চলুন, ওদিকে মিটিংয়ের জায়গায় পৌঁছতে হবে। গাড়ি ছাড়া আপনি যে কেন পায়ে হেঁটে এলেন? আসলে আপনারা আছেন বলেই তো কাশডাঙ্গার মানুষ আজও খেয়ে পড়ে আছে। পিছন থেকে একটা অল্প বয়সী ছেলে বলল, ঘুম চোখে জমিতে যাই, সারাদিন খেটে পেটের ভাত জোটাই জনার্দন দা, কোনো মন্ত্রীবাবুর করুণায় নয়। জনার্দন জোর গলায় বলল, বেশি কথা বলিস না রহিম, তোর জমিটা ভেস্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। স্যারকে সম্মান করতে শেখ। তোর পেটে না হয় বিদ্যে নেই, তাই বলে কি মাথায় বুদ্ধিটুকুও নেই? চলুন স্যার। এসব অশিক্ষিত লোকজন। পায়ে পায়ে এগোতে এগোতেই চারপাশের মানুষদের হাত নাড়ছিল শুভময়। মানুষগুলোর মুখে অভাব অনটনের চিহ্ন। আগের বার যখন বছর 5 আগে এসেছিল তখন এদের চোখে আশার আলো দেখেছিল। সবাই দূর থেকে হাত তুলে আশীর্বাদ করে বলেছিল, জন্মভূমির জন্য কিছু কাজ করো শুভময়। এই রুক্ষ অনুন্নত জায়গার জন্য একটু বলো তোমাদের মন্ত্রিসভায়। দেখতে দেখতে 5টা বছর কেটে গেল, কিন্তু তবুও কাশডাঙ্গা নিয়ে কিছুই ভাবা হয়নি শুভময়ের। আসলে নিজের সাজানো জীবনে কাশডাঙ্গা নামটা জাস্ট ইরেজ হয়ে গিয়েছিল। মিডিয়া রেডি, ক্যামেরা সেট করা হয়ে গেছে। শুভময়রাই ভাষণ রাখলেন, দীর্ঘ ভাষণ। কাশডাঙ্গায় মেয়েদের হাই স্কুল হবে, চাষের উন্নয়নের জন্য কাজ করা হবে, পাকা রাস্তার সাথে শহরের যোগাযোগ করা হবে। প্রতিশ্রুতির বন্যায় মুহূর্তে ভাসিয়ে নিয়ে গেল শুভময়। নিষ্প্রভ চোখগুলোতে আবার স্বপ্নের হাতছানি দেখতে পেল ও। যাক, কথায় কাজ হয়েছে। দলের সবাই বলে ও ভীষণ ভালো বক্তা, সেটার প্রমাণ বহুবার হয়েছে। আজও তার ব্যতিক্রম হলো না। হাততালিতে ফেটে পড়ল কাশডাঙ্গার মানুষ। পঞ্চায়েত থেকে হেলথ সেন্টার, মোটামুটি সব ঘুরে ফিরতে ফিরতে প্রায় বিকেল হয়ে গেল শুভময়ের। পায়ে হাঁটা এখন আর অভ্যাস নেই। দীর্ঘদিনের অনভ্যাসের পরে এতটা রাস্তা হেঁটে শরীরটা খুবই ক্লান্ত লাগছিল। রামানন্দ কফি করে দিল। শরীরটা টানটান করে বিছানায় ফেলতেই ঘুমে চোখ জুড়িয়ে এলো। ঘড়ির কাঁটা তখন 6টার ঘর ছুঁয়ে যাচ্ছে। তন্দ্রাচ্ছন্ন অবস্থাতেই শুনতে পেল রামানন্দ বলল, সাহেব আমি এলাম। টেবিলে খাবার থাকলো। চোখ দুটো কিছুতেই খুলতে পারল না শুভময়। ঘন ঘুমের চাদর ও শরীরটাকে অবশ করে দিচ্ছে। ঘুমের মধ্যেই স্বপ্ন দেখল ওই মেয়েটাকে, সেই অরেঞ্জ সাদা সাদামাটা চুড়িদার, চুলের পিছনে একটা লম্বা বিনুনি, কাঁধে একটা সস্তার ব্যাগ। ও চেম্বারে ঢুকেই বলেছিল, স্যার আমি হারাধন গোস্বামীর মেয়ে রত্না গোস্বামী। আপনার পিয়ে ঢুকতেই দিচ্ছিলেন না। কতবার বললাম, স্যার আমাদের কাশডাঙ্গার মানুষ। আমি এবারে অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। কিছুদিন আগেই আপনি কাশডাঙ্গাতে গিয়ে বাবাকে বলেছিলেন ওখানে ব্রিলিয়ান্ট মেয়েদের পড়াশোনার ব্যাপারে সব রকম সাহায্য আপনি করবেন। এই যে বাবার চিঠি। আমি মাস্টার্স করতে চাই কলকাতায় থেকে, আপনি যদি একটু ব্যবস্থা করে দেন। আপনি মনে করতে পারছেন স্যার, হারাধন মাস্টার, আপনি যার কাছে টিউশনি পড়তে যেতেন। বাবার তো বয়স হয়েছে, এখন আর টিউশনি বেশি পড়াতে পারেন না। জমির আয়ও খুব কম। দিদিদের বিয়েতেও খরচ হয়ে গেছে কিছু। আসলে আমার যা রেজাল্ট, ভর্তি হয়তো হয়ে যাব, কিন্তু বাবা বললেন আমাদের গ্রামের ছেলে এখন মিনিস্টার, তাই আর্থিক সাহায্য পাওয়া যেতে পারে। কলকাতায় থাকার জায়গাও তো তেমন নেই। রত্নার কথা শেষ হওয়ার আগে শুভময় বলেছিল, আরে তুমি আমার গুরুর মেয়ে। আমি প্রাইমারি থেকে হারান স্যারের কাছে পড়তে গেছি। স্যার খুবই কম মাইনেতে আমায় পড়িয়েছেন। আমি ব্যবস্থা করে দিচ্ছি আপাতত। সপ্তাহখানেক সেখানে থাকো, তারপর ইউনিভার্সিটির হোস্টেলের বন্দোবস্ত হয়ে যাবে। মেয়েটা সাত তাড়াতাড়ি পায়ে হাত দিয়ে প্রণাম করেছিল। শুভময় দলের একটা ছেলেকে দিয়ে রত্নাকে পাঠিয়ে দিয়েছিল ও সাউথের ছোট ফ্ল্যাটে। সন্ধেবেলা ক্লাবে একটু ড্রিঙ্ক করছিল। ঠিক সেই সময় রত্নার ফোন।
স্যার, রাতের খাবার কি ফ্ল্যাট থেকে নিচে নামলেই পেয়ে যাব? শুভময় বলেছিল আমি আসছি খাবার নিয়ে। রাত 9টায় ও পৌঁছেছিল সাউথের ফ্ল্যাটে, যেখানে সকালে রত্নাকে পাঠিয়েছিল। কলকাতা শহরে গত 3 বছরে ও মোটামুটি গোটা পাঁচেক কেমন ফ্ল্যাট কিনে রেখেছে, তার মধ্যে এটাই সব থেকে ছোট। বেল বাজাতেই একটা সাদা ফুলছাপ নাইটি পরে দরজাটা খুলল রত্না। ওকে দেখে সংকুচিত স্বরে বলেছিল, আপনাকে বিরক্ত করতে চাইনি স্যার, আসলে আমি তো এই শহরের কিছুই চিনি না, তাই বাধ্য হয়ে। জানি আপনি ভীষণ ব্যস্ত মানুষ, আমায় ক্ষমা করবেন। বাড়ি থেকে যা খাবার এনেছিলাম শেষ হয়ে গিয়েছিল। শুভময়ের চোখে হঠাৎ করেই লোভ চকচক করে উঠেছিল। বলেছিল, আচ্ছা রত্না, এই যে আমি তোমার সব কিছুর ব্যবস্থা করে দেব, তার বদলে তুমি আমায় কি দেবে? রত্না মাথা নিচু করে বলেছিল, স্যার, আমাদের জমিতে খুব ভালো তিল হয়, আপনাকে তিলের নাড়ু খাওয়াবো। মফস্বলের সোঁদা গন্ধ এসে ঝাপটা দিয়েছিল শুভময়ের নাকে। একটু আগে খাওয়া হুইস্কি আর রত্নার বুনো ঝাঁঝালো গন্ধে নেশা ধরে গিয়েছিল ওর। আচমকা ঝাঁপিয়ে পড়েছিল রত্নার উপরে। রত্না চমকে গিয়ে ক্ষীণ গলায় বলেছিল, এ আপনি কি করছেন? ছেড়ে দিন। ততক্ষণে শুভময়ের পুরুষালী আক্রমণে পরাজিত হয়েছিল রত্না। ফ্ল্যাট থেকে বেরিয়ে আসার সময় শুভময় বলেছিল, হোস্টেল কি হবে? তোমার যতদিন ইচ্ছে এই ফ্ল্যাটেই থাকো তুমি, আমি তোমার দেখাশোনা করব। রত্না ঝিমিয়ে বসেছিল। পরের দিন ফ্ল্যাটে গিয়ে দেখেছিল মেয়েটা নেই, ওর কোনো ব্যাগপত্রও নেই। শুভময় জানাজানির ভয়ে আর খোঁজ করেনি। ঘুমের মধ্যেই ঘেমে উঠল শুভময়, গলাটা শুকিয়ে গেল ওর। ঠিক সেই সময় আধো ঘুমের মধ্যেই শুনতে পেল সেই ঠক ঠক লাঠির আওয়াজটা। ঘুমটা ভেঙে ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত বেশি হয়নি, মাত্র 9টা বাজে। একটু আগেও স্বপ্নে ঠিক 9টাই দেখেছিল ঘড়ির কাঁটায়। খিদে পাচ্ছিল, উঠে খেয়ে নেবে বলে বিছানার পাশের বেড সুইচে হাত দিল ও। ঠিক তখনই একটা কাগজ ওর সামনে উড়ে এসে পড়ল। আলোটা জেলে কাগজটা হাতে তুলে নিতেই দেখল একটা বিবর্ণ চিঠি। বাবা, তুমি আমায় ক্ষমা করো, আর বাঁচার ইচ্ছে আমার নেই। শুভময় বাবুকে কোনো দিন ক্ষমা করো না বাবা। আমার সব স্বপ্নকে ভেঙে গুঁড়িয়ে দিল ওই লোকটা। অবিশ্বাসের ঘন অন্ধকারে ডুবিয়ে দিল আমার সব রঙিন স্বপ্নগুলোকে। আমি তোমায় চিঠিটা পোস্ট করেই নিজেকে শেষ করে ফেলব। বুঝেছি, গরিব ঘরের গ্রামের মেয়েদের ব্রিলিয়ান্ট হতে নেই, স্বপ্ন দেখতে নেই। চললাম বাবা। জানি তুমি বলবে শরীর একটা আধার মাত্র, তাকে কলুষিত করা যায় না, কলুষিত হয় আত্মা। তোমার মেয়ে হয়েও এই মনের জোর নিয়ে দাঁড়াতে পারলাম না আমি, ক্ষমা করো বাবা। রত্না। চিঠিটা পড়েই গোটা শরীরটা বরফ শীতল হয়ে গেল শুভময়ের। এই বদ্ধ ঘরের মধ্যে এই চিঠি কিভাবে এলো ভাবার আগে জোরে একটা লাঠির বাড়ি পড়ল ওর পিঠে। ছোটবেলায় যখন হারান স্যারের বাড়িতে পড়তে যেত, তখন একটা লাল মাথার পুরীর লাঠি নিয়ে পড়াতে বসতো স্যার। পড়া না বুঝলে 10 বার বোঝাতো স্যার, কিন্তু অন্যমনস্ক দেখলেই ওই লাঠি দিয়ে দিত এক বাড়ি। মনে পড়ে গেল সেই ছোটবেলায় লাঠির বাড়ি খাওয়ার কথাটা। আর একটা লাঠির ঘা পড়ল প্রবল জোরে ওর পুরুষাঙ্গের উপরে। কঁকিয়ে উঠল শুভময়। শুভময় আর্তনাদ করে ডাকল, রামানন্দ, ড্রাইভার। ওর গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। দৈনিক খবরের প্রথম পাতায় খবরটা পড়তে পড়তে চমকে উঠল রাজ্যবাসী। গতকাল রাত 9টার আশেপাশে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে কৃষি বিপণন মন্ত্রী শ্রী শুভময় রায়ের। গত পরশু উনি দলের নির্দেশেই ওনার জন্মস্থান কাশডাঙ্গায় গিয়েছিলেন ভোটের প্রচারে। সরকারি বাংলোর মধ্যেই হৃদযন্ত্র বন্ধ হয়ে মারা যান উনি। ডেড বডির পাশে একটা লাল মাথার লাঠি পাওয়া গেছে এবং ওনার শরীরেও ওই লাঠির আঘাত লক্ষ্য করা গেছে। গ্রামের লোকেরা বলছেন ওই বিশেষ লাঠিটি নাকি ওখানকার একজন মৃত ব্যক্তির। ওই ব্যক্তির নাম হারাধন মাস্টার বা হারাধন গোস্বামী। ভদ্রলোক বদ্ধ উন্মাদ হয়ে গিয়ে আত্মহত্যা করেছিলেন বলে জানা যায়। বাংলোর আশেপাশে নাকি ওই লাঠির ঠকঠক আওয়াজ লোকে শুনতে পেত। সন্ধ্যের পর তাই ওই পথে লোক চলাচল প্রায় ছিল না বললেই চলে। কিন্তু তার ওই লাঠি কি করে এত বছর পরে সরকারি বাংলোয় গেল সেটা বেশ রহস্যজনক। তবে স্থানীয় পুলিশ জানিয়েছেন ডাক্তারি রিপোর্টে কার্ডিয়াক অ্যারেস্টের উল্লেখ আছে। মিনিস্টারের এমন রহস্যজনক মৃত্যুতে গোটা এলাকা থমথম করছে। দৈনিক সংবাদদাতা সুব্রত ভৌমিক।
আমোদগড়। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক হাইপ শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।